মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহত বেড়ে ৩২। নিস্তব্ধ মাইলস্টোন ক্যাম্পাসে বিষাদের ছায়া, সহপাঠীদের হারানোর বেদনায় কাতর শিক্ষার্থীরা। তারপরে দেখি অনেক বাচ্চারা চামড়া ছিলে গেছে, পা সাদা হয়ে গেছে, অনেক বাচ্চারা চিল্লাচ্ছে ভিতরে। ওরা এইভাবে মরলো কষ্ট পাইয়া, এটা মানার মতো না। যেদিন আইসি ওই দিন সারাদিনই গেছি। আহতদের সুচিকিৎসায় ঢাকায় সিঙ্গাপুরের ডাক্তার আসবেন, ভারতের বিশেষজ্ঞরাও ৬ মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐকমত্য কমিশনের বৈঠক, মাইলস্টোনে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলার প্রতিবাদে সিপিবি সহ ৩ বাম দলের প্রতীকী ওয়াকআউট, পদক্ষেপ নেবে সরকার। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নয়, কাজ ও উদ্দেশ্যকে বড় করে দেখার আহ্বান মির্জা ফখরুলের। বিমান দুর্ঘটনার তদন্ত ও নিখোঁজদের সন্ধান দাবি জামায়াতের। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, পদত্যাগ দাবি হাসনাতের। চাঁদপুরে এনসিপির শোকযাত্রায় মাইলস্টোন দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি সার্জিসের। শাহজালালের একই রানওয়েতে ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান, নীতি পরিপন্থী বলছেন সাবেক পাইলটরা। আশেপাশের উঁচু ভবন বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকি। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ছোট ভাইও। মাইলস্টোন ট্র্যাজেডিতে ৩য় শ্রেণীর নাজিয়ার পর মঙ্গলবার রাতে মারা গেছে প্রথম শ্রেণী পড়ুয়া ভাই নাফি। এ নিয়ে যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে হল ৩২ জন। এদিকে আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। আসবে ভারতের বিশেষজ্ঞরাও। এক দুর্ঘটনায় আজীবনের জন্য স্মৃতি হয়ে গেল পারিবারিক এই ছবি। উত্তরা মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী নাজিয়া একই স্কুলের প্রথম শ্রেণীতে পড়ত আদরের ছোট ভাই নাফি। ৯০% পড়া নিয়ে নাজিয়ার মৃত্যুর ২৪ ঘন্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমায় বাবা মায়ের এই শেষ সম্বল। মঙ্গলবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে ঠেকেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৪ জন। অনেকের অবস্থায় সংকটাপন্ন। তাদের সুচিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। এদিকে ৬ মরদেহের পরিচয় শনাক্তে নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আহত নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ণয় ও ঠিকানা সহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, বিশেষায়িত এই হাসপাতালটি ঠিক মূল ফটকের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ভেতরে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউর সামনে অভিভাবকদের ঘন্টার পর ঘন্টা আসলে অপেক্ষা। এক অন্যরকম অপেক্ষা, কখন কোন খবর আসে, কখন কোন খবর আসে তার যে ভেতরে সন্তান রয়েছে, স্বজন রয়েছে, তার যে কোনো খবর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই ধরনের যে প্রস্তুতি, এই ধরনের যে শঙ্কা, সেই শঙ্কা নিয়ে আসলে এক প্রকার সময় পার করছেন এখানকার বাবা মা এবং অভিভাবকরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ যারা রয়েছেন ৪৪ জন, এর মধ্যে এইচডিইউ এবং আইসিইউ মিলে ২০ জন চিকিৎসায় রয়েছেন এসডিইউ এবং আইসিইউতে শুধুমাত্র আইসিইউতে ১১ জন রয়েছেন এবং এর মধ্যে ৩ জনকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। বলা যায় যে এইচডিইউ এবং আইসিইউ মিলে যারা রয়েছেন তারা কিন্তু কেউ আসলে শঙ্কামুক্ত নয়। প্রত্যেকের কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছে এবং তাদের ৫০-এর অধিক তাদের যে বার্ন, সে বার্ন রয়েছে, অর্থাৎ পুড়ে গেছে শরীর। তো সব মিলিয়ে বলা যায় যে তারা কেউ আসলে শঙ্কামুক্ত নন, সবাই আসলে সংকটাপন্ন রয়েছেন। তারপরেও সকাল থেকে আমরা অপেক্ষা রয়েছি
এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের যে আনুষ্ঠানিক যে ব্রিফিং করার কথা রয়েছে সেই ব্রিফিং তারা করেননি, যদিও তারা কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে দুপুর 3টা নাগাদ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করা হবে। তখনই আসলে জানানো যাবে যে আসলে ভেতরে কি হয়েছে। তবে অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আরও একজনের মৃত্যু হয়েছে, বিশেষ করে 7ম শ্রেণী ছাত্র মাহতাব, তার মৃত্যুর খবর আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার যদিও এটি আসলে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে কেউ আসলে নিশ্চিত করেনি, নিশ্চিত করে বললে আসলে তবে আমরা নিশ্চিতভাবে সেটা আসলে বলতে পারবো। তারপরেও এখানে যারা আইসিইউর সামনে আমরা গিয়েছিলাম, দেখলাম যে সেখানে যারা অভিভাবক রয়েছেন, যারা এখানে বাবা মা রয়েছেন, স্বজন রয়েছেন, যারা দগ্ধ পুড়ে যাওয়া সেই সন্তানরা রয়েছেন, তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের জন্য এক নিদারুণ আসলে অপেক্ষা, তাদের কখন কোন খবর আসে, কখন কি তথ্য নিয়ে আসলে চিকিৎসকরা তাদের জন্য নিয়ে আসেন। তো এই রকম একটি শঙ্কা নিয়ে আসলে দিনাতিপাত করছেন তারা এবং সময় কাটাচ্ছেন। তো এই ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমার হাতে সব শেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। নিস্তব্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এখন বিষাদের ছায়া। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নেই শিক্ষার্থীদের পদচারণা। শিক্ষার্থীরা বলছেন, এখন বিমানের শব্দ শুনলেই ভয়ে কেঁপে ওঠে বুক। দুদিন আগেও যে ক্যাম্পাস ছিল কচি কাচাদের কোলাহলে মুখরিত, সেই প্রাঙ্গণে এখন কেবলই বিষাদের ছায়া। কত চেনা মুখ হারিয়ে গেছে কোনো এক অচেনা পথে। যেখানে বন্ধুদের সঙ্গে আর আড্ডা হবে না, একসঙ্গে খাওয়া হবে না টিফিন, জমানো গল্পগুলো রয়ে যাবে মনের গহীনে। এটুকুন বয়সে এত বড় বিয়োগের অঙ্ক কিভাবে মেলাবে কোমল হৃদয়গুলো? এত বড় একটা দুর্ঘটনা, কত মাস সন্তান সকালবেলা ফুলের কলি ফুটে ওঠার আগে ঝরে গেল। ওই দিন সারাদিনই কাঁদছি, তারপর সেকেন্ড দিনও কাঁদছি। মানে এই কথাটি মনে হলো যে চোখের সামনে দেখছি বাচ্চাগুলো পড়তেছে। স্কুলে যাওয়ার সময় দেখলাম বাচ্চাগুলো দৌড়া যাইতেছে, আবার মাঝে মাঝে ওর সাথে দুষ্টামিও করতাম। এখানে দাঁড়ানো ছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো, কোনো ছেলের খোঁজ পাচ্ছিলাম না। 1:30 থেকে 4:45টার সময় ছেলের খোঁজ পাচ্ছি। মানে ওরা তো ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, ওদের হেল্প করতেছে যেটুকু পারছে, যার কারণে খবর দেওয়ার সময়টুকু পায় না। একটা সময় যে ক্যাম্পাসের আনন্দের গল্পগুলো ছিল গর্বের, আজ তা শুধুই বিষাদের। যে বিমানের শব্দে আকাশের দিকে তাকিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়তো, আজ সে শব্দ কেবলই ভয়ের। হঠাৎ করে দেখলাম একটা বিস্ফোরণের আওয়াজ, বিকট বিস্ফোরণ। আমার মতে মনে হয়েছিল কোনো একটা মিসাইল টিসাইল পড়েছে ভিতরে। আমাদের স্যার ক্লাসে ফ্লোরে পড়ে যায়, ওনার কোঠা থেকে সামনের দিকে তাকায় দেখি আগুন জ্বলতেছে। তাড়াহুড়ো করে নিচের দিকে নামি তো গিয়ে স্পটেই দেখি আমার সামনে 3টা লাশ। আমার মা অনেক কান্না করছিল, আমার বোনরা অনেক কান্না করছিল। যদি ওই জায়গায় আজকে আমি হতাম বা আমার বোন হতো, সে যদি আজকে মারা যেত তাহলে কি হতো। এমন জোরে একটা আওয়াজ শুনছি, তারপরে হচ্ছে এমন কালো ধোয়া, তারপরে মনে করছিলাম বিমান ক্রাশ করছে। আবারও হয়তো ফিরবে কচি প্রাণীরা এই প্রাঙ্গণে। দেয়াল জুড়ে খেলে উঠবে রং তুলি, হেসে উঠবে ফুলেরা। কিন্তু যেই ক্ষত তৈরি হলো মাইলস্টোন স্কুল ক্যাম্পাস জুড়ে, কি করে মিটবে সে শূন্যতা? মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কি ঘটেছিল সেদিন মাইলস্টোন স্কুলে? শিক্ষক শিক্ষার্থী বা ছিলেন কতজন? ছুটির ঠিক কত মিনিট পর স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় সৌভাগ্যবানরা? সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন শফিকুজ্জামান রুবেল। শুধু উত্তরা নয়, গোটা বাংলাদেশের বাতাসে এখন হাহাকার আর আর্তনাদ। দেয়ালে এখনো লেগে আছে মানুষ পোড়া গন্ধ। পোড়া ফুলগুলোর ছবি কিভাবে তুলবেন বাবা মা? কোনো যুদ্ধক্ষেত্র নয়, তবে ধ্বংসযজ্ঞ দেখে যুদ্ধকেও হার মানিয়েছে মাইলস্টোন। যে ঘটনায় পুরো জাতি এখন শোকাবহ, হসপিটালে বেডে কাতরাচ্ছেন শিশুরা। স্কুলের হায়দার আলী ভবন, দোতলা মিলিয়ে মোট কক্ষ 21টি, ক্লাসরুম 16টি, শিক্ষকদের রুম 4টি, আর নিচের দিকে ছিল একটি ক্যান্টিন। ভবনটিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা ভাষণ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজি ভাষণে ক্লাস হতো। দুর্ঘটনার সময় ইংরেজি ভাষণের ক্লাসে শিক্ষার্থী ছিল, আর বাংলা মিডিয়ামের প্রত্যেক শাখায় 30 জন করে শিক্ষার্থী। সে সময় স্কুলে ছিলেন এই শিক্ষক। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথাই জানান সময় সংবাদকে। পুরো আকাশে আগুনের কুণ্ডুলিটা উঠে গেল, মানে আগুনের কুণ্ডুলি একদম সম্পূর্ণ আকাশ জুড়ে
আমি আমার 2 বাচ্চাকে নিয়ে ভয় এদিক দিয়ে বের হতে চাইলাম, কিছু দূর আসার পরে দেখলাম যে আগুনের তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না, শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা, আমাদের অনেক অভিভাবক, ছাত্র আর নেই। সোমবার দুপুর 1:18 বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। স্কুল ছুটি হয়েছিল ঠিক 1টায়। এই 18 মিনিটের মধ্যে অনেকেই বের হয়ে যায়, তবে বেরোতে পারেননি অনেকেই। পরে বিধ্বস্ত বিমানের কারণে ভবনের গেট যায় আটকে। দেয়াল ভেদ করে 3য় শ্রেণীর কক্ষে ঘটে বিস্ফোরণ। উড়ে যায় পাশের ও উপরের ক্লাসরুমও। মেন গেটের একটা অংশ ভেঙে গেছে, আর সিঁড়িটা ছিল। সিঁড়ি দিয়ে যখন বাচ্চারা নেমে আসবে তখন এখানে আগুন, যারা নেমে আসতে চাইছে তারাও আগুনে দগ্ধ হয়ে গেছে। অনেক বাচ্চা বের হয়ে গেছে, কিছু বাচ্চা গার্জিয়ানের অপেক্ষায় দাঁড়ানো ছিল। এক একটা ক্লাসের জন্য 2 থেকে 3টা করে 4টা করে শাখা আর কি, 25 থেকে 30 জন বাচ্চা করে থাকে এই এভারেজ আর কি। ওই ফিল্ডটা আসলে ওই সময়টা ব্যাখ্যা করার মতো না। আপনি যে কোনো বাক্যতে এটা ব্যাখ্যা করবেন সেটা কোনোভাবেই সম্ভব না। এতটাই হৃদয় বিদারক, এতটাই প্যাথেটিক। এই বিমান ট্র্যাজেডিতে নিহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সহপাঠী ও অভিভাবকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, নিস্তব্ধ মাইলস্টোন ক্যাম্পাসে এখন শুধুই ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে এবং পোড়াগন্ধ। যে আমরা এই মুহূর্তে আছি যেই ভবনটিতে মূলত যেই বিমান বিধ্বস্ত হয়, সেই বিমানের সেই ভবনের একদমই পিছনের অংশেই আমরা আছি এখন। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে আগুনে পড়ে গেছে যেই বেঞ্চগুলো, এবং এই ভবনটি মূলত আছড়ে পড়ে সেই বিমানটি। এবং এই ভবনের পিছনে আমরা সকাল থেকে আসলে চেষ্টা করেছিলাম ক্যাম্পাসের ভিতরে ঢুকতে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ থেকে ক্যাম্পাসে ঢোকার কোনো অনুমতি মেলেনি। আমরা বারবারই আসলে চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি মেলেনি। তবে ভেতরে আমরা যতটুকু জানতে পেরেছি যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের থেকে। সেই 7 সদস্যের তদন্ত কমিটি তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং তারা কাজ করছেন প্রকৃত হতাহতের যে সংখ্যা সেটি নির্ণয়ে। যেহেতু আসলে সবাই বলছেন যে এখানে কতজন শিক্ষার্থী আসলে সেদিন উপস্থিত ছিলেন এবং কতজন শিক্ষার্থী ক্যাম্পাসে ছিল তার অবশ্যই একটি সংখ্যা আছে, এবং সেই সংখ্যা নির্ণয় কিন্তু কাজ করছে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি। এবং এখনও আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে এই ভবন, সেই ভবনের বিভিন্ন গ্লাসগুলো ভাঙা এবং জানালার যে দেয়ালগুলো আসলে দেখতে পাচ্ছি ক্ষতবিক্ষত, এবং আগুন লেগেছিল ঠিক এই জায়গাটাতে, এই ভবনটিতে। এবং এই ভবনেই ছিল মাইলস্টোন স্কুলের যে ইংলিশ বিভাগ, সেই ইংলিশ বিভাগের শিক্ষার্থীরা, এবং এখানেই হতাহতের ঘটনা ঘটে। এবং তারপর থেকেই যে ঘটনা অবশ্য সকলেরই জানার হৃদয় বিদারক ঘটনা। এবং এখানে সকাল থেকে আসলে যেটি দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু বাড়ছে, এবং অসংখ্য মানুষ আসলে দেখতে আসছেন যে এখানে কি ঘটেছিল এবং ঘটনাস্থল পরিদর্শন করতে আসছেন। এবং সকালের তুলনায় এখন সেই ভিড় দিন দিন আরও বাড়ছে। তো এই ছিল মাইলস্টোন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলের সামনে। মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। নিজ থেকে পদত্যাগ করবেন না জানিয়ে দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সরকার চাইলে দায়িত্বে আঁকড়ে থাকার ইচ্ছে নেই। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না উল্লেখ করে বলেন, প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই সিদ্ধান্ত নিতে হয়। এ কারণেই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক আমার মনে হয় না। আর নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রে রক্তের গ্রুপ না থাকায় দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে।
এমনকি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য সরকার গৃহীত 350 কোটি টাকার ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপ অনাবশ্যক হিসেবে রাখায় হতাশ অভিভাবকরা। গ্রুপ নির্ণয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্য করছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের বড় অংশ স্বেচ্ছায় তথ্য দেয় বেশিরভাগের পরিচয়পত্রে রাখা হয়েছে রক্তের গ্রুপ। আর প্রকল্পের আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে তা ইউনিক আইডি কার্ডে উল্লেখ করার দাবি অভিভাবকদের। শাকির আহমেদের রিপোর্ট। সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও শিক্ষক সহ হতাহতের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর প্রয়োজন হয় রক্তের। তবে শিক্ষার্থীদের সঙ্গে থাকা পরিচয়পত্রে রক্তের গ্রুপ উল্লেখ না থাকায় চিকিৎসকদের পড়তে হয় জটিলতায়। মাইলস্টোনের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে না আছে অভিভাবকের ফোন নাম্বার, না আছে বাচ্চাদের ব্লাড গ্রুপ। সরকারের নেয়া এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IEIMS বা ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপের বিষয়টি রাখা হয়েছে অনাবশ্যক হিসেবে। অভিভাবকরা বলছেন, রক্তের গ্রুপের মতো গুরুত্বপূর্ণ তথ্য আইডিতে না থাকলে জরুরি প্রয়োজনে বাড়ে বিপদ। ব্লাড গ্রুপটা তো দেওয়া, হ্যাঁ আমি মনে করি এটা কম্পালসারি করা উচিত সরকারের। সহজে আইডেন্টিফাই করা যায় বাচ্চা কেউ যদি থাকে আর কি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রক্তের গ্রুপের তথ্য আবশ্যক না হলেও অনেকেই নিজ উদ্যোগে তথ্য দেওয়ার ফলে অধিকাংশ কার্ডে রক্তের গ্রুপ উল্লেখ করা হয়েছে। যেসব জায়গায় শিক্ষার্থীর রক্তের গ্রুপ পাওয়া যাবে না, সে রক্তের গ্রুপ দিবে না, আর যখন পাওয়া যাবে সে ডাটাবেজে ঢুকে, সেটা ডাইনামিক ডাটাবেজ যেহেতু, সেটা সে ডাটাবেজে সে তথ্যটা দিয়ে দিতে পারবে। আমাদের ইউনিক আইডি কার্ডে সেই রক্তের গ্রুপটা আছে। তবে কি কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিথিলতা দেখানো হয়েছে, এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের উপপরিচালক বলছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ব্লাড গ্রুপ নির্ণয়ে বাড়তি অর্থ হাতিয়ে নেয় অনাবশ্যক করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এই রক্তের গ্রুপ করা নিয়ে একটা তাদের জটিলতা আছে। তারা গ্রাম পর্যায়ে রক্তের গ্রুপটা বিভিন্ন জায়গায় পাওয়াও যায় না, এখন পর্যন্ত সেই সেবাটা ওখানে পৌঁছায় নাই, যে কারণে হয়তোবা এইটা অপশনাল করা হয়েছে। তবে স্থানীয় সরকারি হাসপাতাল অথবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে তা ইউনিক আইডি কার্ডে উল্লেখ করার দাবি অভিভাবকদের। অনেক স্কুলে আপনার ব্লাড গ্রুপ করার সময় টাকা নিয়েছে। আমাদের দাবি থাকবে এই ইউনিক আইডিতে যে ব্লাড গ্রুপটা করা হবে এটা সরকারিভাবে করা হোক। 353,21,42,000 টাকার এই প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর 1,25,00,000 শিক্ষার্থীর ইউনিক আইডি কার্ড প্রস্তুত হয়ে বিতরণের অপেক্ষায় আছে। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের একটি রানওয়েতেই ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান, যা নিরাপত্তা ইস্যুতে সিভিল এভিয়েশনের নীতির পরিপন্থী হলেও সামরিক বিমানের জন্য আলাদা ব্যবস্থা করার ক্ষেত্রে জায়গা ও অর্থের সংকটকে বড় বাধা বলেছেন সাবেক পাইলটরা। অন্যদিকে বিমানবন্দরের চারপাশে আবাসিক ও বাণিজ্যিক সহ নানা স্থাপনা গড়ে ওঠায় সবসময় ঝুঁকিতে থাকছে জননিরাপত্তা। এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, অনেক আগেই ঢাকা থেকে স্থানান্তর করতে হতো বিমানবন্দর। প্রাথমিকভাবে সামরিক ফ্লাইট কার্যক্রম অন্য বিমানবন্দরে স্থানান্তরের বিষয়ে বিবেচনায় নেয়ার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ঢাকা বিমানবন্দর কালের পরিক্রমায় এই বিমানবন্দরের আশপাশ এখন অভিজাত আবাসিক ও শিল্পাঞ্চল, হাসপাতাল, স্কুল সহ নানা অবকাঠামোর মধ্যবিন্দু। এতে বিমান সংশ্লিষ্ট যে কোনো বিধ্বংসী ঘটনা জননিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। সোমবার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানে হতাহতের ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে খাত সংশ্লিষ্টদের মধ্যে। চোখ বুজে বাস্তবতা যখন মেনে নিয়েছে বিভিন্ন সংস্থা, তখন অনেক আগেই ঢাকা থেকে বিমানবন্দরে স্থানান্তর অত্যাবশ্যক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এত ঘনবসতিপূর্ণ এলাকায় একটা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বেসামরিক বিমান এখানে পরিচালনা করা হয়, বিমান বাহিনীর মূল বেস, বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেস এখানে, ইটস এ ভেরি আনসেফ কন্ডিশন। তো আমাদের যেটা প্ল্যান ছিল আজকে থেকে প্রায় 20 বছর আগে, যে আমরা এখান থেকে শিফট করে আরিয়ল বিল এলাকাও একটা আছে, কিন্তু স্থানীয় বিভিন্ন মানে পলিটিক্যাল প্রেসারে ওইদিকে যাওয়া হয়নি। 777 বা 787 এয়ারক্রাফটের পরিধি এবং এই ফাইটারের পরিধি তো এক নয়।
এটাতে যে পরিমাণ তেল ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ ফুয়েল সেখানে স্টোরেজ থাকে। তো এই এয়ারক্রাফটটা যদি একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট যদি পড়ে যায় এরকম একটা ঘনবসতিতে, কী ধরনের ডিভাস্টেশন হবে সেটা আমরা চিন্তাও করতে পারি। ঢাকা বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে নির্ভর করেই ওঠানামা করছে সামরিক বেসামরিক বিমান, আর উত্তর পাশ থেকে উঠছে হেলিকপ্টার। এটা সিভিল এভিয়েশন নীতির সঙ্গে সাংঘর্ষিক হলেও জায়গা ও আর্থিক সামর্থ্যের অভাবকে দায়ী করলেন সাবেক সেনা পাইলট। সিভিল এভিয়েশনের নিয়ম হচ্ছে যে কখনো বেসামরিক এবং সামরিক বিমান একসাথে ফ্লাই করতে পারমিশন দেয় না। তো আমাদের দেশের স্থানের সীমাবদ্ধতার কারণে, অর্থের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে এক জায়গা থেকে ফ্লাই করতে হয়। নানা বিষয় জড়িত থাকায় সামরিক কার্যক্রম খুব সহজে অন্যত্র সরিয়ে আনা সম্ভব নয় বলছেন সাবেক বৈমানিকরা। তবে নিরাপত্তার বিষয়ে অন্যান্য বিমানবন্দর বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিফট করতে পারবো না এই কারণে যে এটার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান, ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে আপনি কক্সবাজারের রানওয়ে তো 10,000 স্কোয়ার ফিট, ওখানে করতে পারে কিনা, আমি বলবো যে টেকনিক্যালি নট পসিবল। কারণ হচ্ছে যে আপনি যখন ফ্লাই করবেন, আপনি ফ্লাই করে টার্ন করার জন্য তো আপনার একটা যথেষ্ট জায়গা লাগবে। ইন দ্যাট কেস তাহলে সিঙ্গাপুরে তো এয়ারফোর্স থাকার কথা না। সিঙ্গাপুরতে প্লেন উঠলেই তো মালয়েশিয়া টেরিটরি চলে যায়। হ্যাঁ, তারপর তো সিঙ্গাপুরে এয়ারফোর্স বেজ আছে, চিটাগং এয়ারপোর্টটা সমুদ্রের ধারেই, সেখানে পপুলেশন ওরকম ডেন্সলি না। তো চিটাগং এয়ারপোর্ট কুড বি অ্যান অল্টারনেটিভ সলিউশন হতে পারে। পাইলটরা জানান, শুধু নিরাপত্তা নয়, একই রানওয়ে দুই প্রয়োজনে ব্যবহার করায় ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়া সহ টেক অফের অপেক্ষায় থাকায় যাত্রীদের বিমানেই ভোগান্তি পোহাতে হয় 30 থেকে 40 মিনিট। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে শুরুতে আপত্তি জানালেও আগের অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে নিজেদের অবস্থান জানায় দলটি। এদিন মাইলস্টোনের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে কমিশনের বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করে 3 বাম দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকেও উঠে আসে মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়টি। বৈঠকে ঘটে ওয়াকআউটের ঘটনাও। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় কমিশনের দ্বিতীয় দফার 18তম অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলাকে অতীতে স্বৈরাচারী শাসকদের ছায়া হিসাবে উল্লেখ করেন। 10 মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুস্তাক হোসেন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, ছাত্রদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, অভিভাবকদের উপরে হামলা করা হয়েছে। এইটা তো একটা সাধারণ নর্মস। অতীতে আমরা দেখতাম যে স্বৈরাচারী শাসকরা এই ধরনের ঘটনা ঘটলে যে ধরনের ঘটনাগুলো ঘটতো, আমরা তারই ছায়া দেখতে পেলাম। সবার শুরুতে 10 মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করেছি রাষ্ট্রীয় বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে। দল 3টির ওয়াকআউটের পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের চর্চাকে স্বাগত জানাই। আমরা মনে করি তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে, সরকার বিবেচনা করবে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। তারা বলেছে এটা প্রত্যেকটি 10 মিনিটের জন্য। আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবে। পরে সকাল 11:25 দিকে দলগুলো আবারও যোগ দিলে শুরু হয় সংলাপ। জাতীয় ঐকমত্য কমিশনের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুদক, ন্যায়পাল নিয়োগ নিয়ে কমিটির সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে। পূর্ব থেকে এতে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বাম দলগুলো। বিরোধী দল একইভাবে 2 জন, লিডার অব দ্য হাউস এন্ড ডেপুটি স্পিকার ব্র্যাকেটে বিরোধী দল, এটা থাকতে হবে ব্র্যাকেটে। আর বিরোধী দল থেকে সেকেন্ড যেটা হবে সেটি, এই 5 জনের কমিটি আমরা প্রপোজ এগ্রি করি, যাতে করে এগুলো সংবিধানের মধ্যে অবশ্যই উল্লেখ করা থাকে। এবং অনেকে 7 জনের মধ্যে সিম্পল মেজরিটির কথা বলছেন, কিন্তু আমরা মনে করি যে সিম্পল মেজরিটি না, এটা 2/3 মেজরিটি হওয়া প্রয়োজন। 7-এর মধ্যে 2/3 মেজরিটি আসলে পার্সেন্টেজ হিসাব করাটা কঠিন হয়, সেক্ষেত্রে অন্তত 5 জন। 7 জনের যে প্রস্তাব দেওয়া হয়েছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কোনো দ্বিমত আছে কিনা
আমাদের কোনো আপাতত দ্বিমত নাই, শুধু প্রতিনিধিগুলো যুক্ত করা দরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা কিংবা বিরোধী দলের তৃতীয় মানে আপনি তৃতীয় যে বৃহত্তম দল, সেটা কিন্তু সরকারি বেঞ্চেও থাকতে পারে। পরে বিএনপি আগের অবস্থান থেকে সরে এসে জানায় অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের পরিবর্তনের সঙ্গে একমত হলেও নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটিতে 5 জনকে রাখার প্রস্তাব দেয় তারা। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, একজন বিচারপতিকে রাখার সুপারিশ করে বিএনপি। নির্বাচন কমিশনের ক্ষেত্রে হয়তো সেটা বিবেচনা করা যায়, কারণ এখানে অনেকে বলেছেন যে নির্বাচন কমিশনে ওখানে এক্সিকিউটিভ ফাংশন থাকবে না, লেজিসলেচারের ফাংশন থাকবে না, কিন্তু নির্বাচন কমিশন অলদো ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি, এটা কিন্তু এক্সিকিউটিভ ফাংশনও না। আলোচনা শেষে ব্রিফিং করার কথা রয়েছে কমিশনের সহসভাপতি আলী রিয়াজের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের কাজ করার প্রক্রিয়া, উদ্দেশ্যকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানান তিনি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের অফিসে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এমনটা বলেন তিনি। এ সময় মাইলস্টোনের ঘটনায় পরবর্তী কার্যক্রমে প্রশাসনিক জটিলতা সৃষ্টির পেছনে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাবকে দায়ী করেন তিনি। নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কোনো ঘাটতি নেই উল্লেখ করে ফেব্রুয়ারিতে ভোটের আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল। ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল, যেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জামায়াতে ইসলামের। সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াত। এখনও নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানের আবেদন জানান নায়েবে আমির। এখানে করণীয় যেটা, প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া। সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে। দ্বিতীয় যেটা করণীয় আছে বলে আমি মনে করি, যেগুলো অসচ্ছল ফ্যামিলি আছে তাদের কিন্তু সহযোগিতা করা দরকার। সেই লক্ষ্যেই আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এবং আমরাও সেটা দেখার চেষ্টা করছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেন তিনি। আর বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চাঁদপুরে কালো পতাকা নিয়ে শোক মিছিল করে দলটি। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। যারা খুনি হাসিনার সহযোগে তাদের বাচ্চাদের লাশের উপরে নতুন রাজনীতি করতে চাচ্ছে, আমরা বারবার রাজপথে নেমেছি। ভবিষ্যৎ থেকে শুরু করে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না।
এর আগে সকালে শহরের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় দলটির শীর্ষ নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। বিচার সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সার্জিস আলম। 1 বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তির দোয়াভাঙা এলাকায় পথসভায় অংশ নিয়ে পরে কুমিল্লার পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে দলটির। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। 24-এর 23 জুলাই 4 দফা দাবি পূরণে সরকারকে আবারও 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, বিদেশে অপপ্রচার রুখতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছে সরকার। রক্তাক্ত জুলাইয়ের এই দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী। গত বছরের এই দিনে আন্দোলন দমাতে নানান কূটকৌশলে নামে আওয়ামী লীগ সরকার। তারই অংশ হিসেবে বিদেশি মিশনগুলোকে ভুল বার্তা দিতে থাকে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার ভিন্ন বয়ান হাজির করেন তারা। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। 23 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও 2 দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই 4 দফা পূরণ না হলে 8 দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। রক্ত ও লাশের উপর দাঁড়িয়ে এই প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেকটি ইতিহাস হয়ে থাকলো। এছাড়াও 18 জুলাই থেকে নিখোঁজ 3 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। এই সমন্বয়কদের মুক্তি চেয়ে এদিন বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। এদিকে ছাত্র জনতাকে হত্যার বিচার চেয়ে বিবৃতি পাঠান 71 বিশিষ্ট নাগরিকও। এর আগে বিদেশি কূটনীতিকরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র বিদেশি কূটনীতিকদের ঘুরে দেখানোর পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ জানান, গুজব প্রতিরোধে কাজ করছে বিদেশের মিশনগুলো। যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব। এদিকে শিক্ষার্থীদের দমাতে গণহারে গ্রেফতার ও মামলা দিতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। 22 জুলাই একদিনেই সারা দেশে বিভিন্ন থানায় 38 মামলায় গ্রেফতার দেখানো হয় 1117 জনকে। সামগ্রিকভাবে আমাদের মনে হয়েছে যে ওই সময় শেখ হাসিনার প্রত্যেকটা সিদ্ধান্ত ব্যাকফায়ার করছিল, আর তাদেরই একটা কথা, যখন আসলে তাদের পতন আবশ্যক হয়ে ওঠে তখন তারা পদে পদে ভুল করতে থাকে, যেটা তারা করছিল। আমাদেরকে পুরো সময়টা তাড়া করা হয়েছে, ডিজিএফআই গ্রেফতার তুলে নিয়ে গেছে, গুম করেছে, আন্দোলন সমাপ্তির জন্য বারবার চাপ প্রয়োগ করেছে, আমাদের ফ্যামিলিকে হেনস্থা করা হয়েছে। সেখান থেকে হাসপাতালে আমাদের চিকিৎসা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো হুমকি আর হুঁশিয়ারি দমাতে পারেনি শিক্ষার্থীদের। অন্যায়ের বিরুদ্ধে অটল থাকেন তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দরের বেসরকারি অফটকে পণ্য হ্যান্ডেলিং চার্জ 63% বাড়ানোর অভিযোগ। প্রভাব পড়বে আমদানি রপ্তানিতে, পোশাক শিল্পে বিপর্যয়ের শঙ্কা। রাজধানীর পল্লবীতে কসমো স্কুলের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা 12:30টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এর আগে স্কুলের নিচতলার জেনারেটর রুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ ভবনের নিচতলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তেই তাই ভবনের সর্বত্র ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। নাটোরের বড়াই গ্রামে আছেন রিপোর্টার আলমামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। নাটোরের যে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের যে 8 জন যাত্রী এবং 1 জন ড্রাইভার ছিলেন, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় 8 জনের সর্বশেষ পর্যন্ত মৃত্যু হয়েছে। 6 জন মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজে এবং 2 জন মারা গেছে নাটোরে এবং 2 জন মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে একটি বিষয় যেটি বলতে পারি আমরা, যে সড়ক দুর্ঘটনার আমাদের
যে পরিবারের যারা ছিল তারা তারা মারা গেছে। আপনার হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর থেকে বোনেরা সব ছিল, তো ভাইয়ের স্ত্রী অসুস্থ রয়েছে, তাকে দেখতে। তার মধ্যে নাটোরের যারা মারা গেছে তারা হচ্ছে শেলির বোন আঞ্জুর মারা এবং তার বোন অন্নি এবং খালা লিমা, আর অপর খালা আনুগর থেকে বেপরোয়া গতির যে যানবাহন ট্রাক, সেই ট্রাকটির কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে বলে যেটি জানিয়েছে পুলিশ এলাকাবাসী। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি, এই পরিবার রয়েছে এবং এই বনপাড়া হাইওয়ে থানায় রয়েছে, তারা যেটি দাবি করতে চাইছে লাশ নিয়ে যাওয়ার জন্য, তো আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তো এই ছিল আমার কাছে নাটোরের বনপাড়া হাইওয়ে থানা থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। নাটোরের বড়াইগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও অসাবধানতার কারণে গেল বছর রাজশাহীর ৮টি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। দুর্ঘটনায় আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন ৫ শতাধিক। সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। ফিটনেসবিহীন এই বাসটি রংপুর বগুড়া মহাসড়কের বনানী এলাকায় এসে বন্ধ হয়ে যায়, তাই যাত্রীরা ধাক্কা দিয়ে গাড়িটি চালু করার চেষ্টা করছেন। আঞ্চলিক ও মহাসড়কগুলোতে এমন চিত্র হরমেশায় দেখা মেলে। রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলার উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস চলাচল করে। ফিটনেসবিহীন গাড়িগুলোর বেপরোয়া গতি, অদক্ষ চালক ও অসাবধানতার কারণে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিআরটিএর দেয়া তথ্য মতে গত এক বছরে বিভাগে প্রায় ২৫৫টি সড়ক দুর্ঘটনায় যাত্রী, চালক, হেলপার ও পথচারী মিলিয়ে প্রাণ হারিয়েছে ৩৮০ জন। আহত ও অঙ্গহানি হয়েছে ৫ শতাধিক। যে সিট দেখছেন না, এটা প্রায় উইন্ডোর কাছাকাছি চলে আসছে, এটা আসলে তো রিস্কি। সড়কে চলাচলকারী ২৫ থেকে ৩০ বছর আগের বিভিন্ন যানবাহন রং করে রাস্তায় চলাচল উপযোগী করা হচ্ছে। উপায় না পেয়ে যাত্রীরা এসব বাসে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। ফিটনেসের সাথে হিসাব করে তো গাড়ি চলে না কাকা, গাড়ি চলে পার্টসের সাথে হিসাব করে। দুর্ঘটনা তো যে কোনো গাড়িতে বাড়তে পারে, এটা ইঞ্জিন চালিত গাড়ি না। এদিকে সড়কে ফিটনেসবিহীন গাড়িগুলো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হচ্ছে বলে জানান বিআরটিএ ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। ফিটনেস নাই, লক্কর এই গাড়িগুলি গভর্নমেন্ট থেকে ১ জুলাই থেকে এগুলা ডাম্পিং করার কথা ছিল। গত অর্থ বছরে আমরা বিভিন্ন সড়কে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়েতে আপনি দেখবেন যে শেভরন দিয়েছি আমরা, এবং বাক সরলীকরণে আমরা রোড স্টার্ট দিয়েছি, এবং সেটা আমরা উল্লেখযোগ্য সংখ্যক দিয়েছি, প্রায় ৩,০০০-এর মতো। ২০ বছরের অধিক সময় ধরে সড়কে চলা গাড়িগুলো জব্দে সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়, যা ২০ জুলাই থেকে কার্যকর হয়েছে। বিভাগে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা প্রায় ১,২০০। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে $৫৫,০০০ কোটি বিনিয়োগ করবে জাপান। বিনিময়ে আমদানি পণ্যে শুল্ক কমিয়ে ১৫% করার সিদ্ধান্ত ট্রাম্পের। ফিলিপিন্সকে গুনতে হবে ১৯% ট্যারিফ। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে সচিবালয় ঘেরাও এবং উপদেষ্টাদের নামে কফিন মার্চের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, সব দল জুলাই সনদ চাইলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে না। এদিকে মাইলস্টোনের দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সেবা দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের। বিএনপি চায়, জামাত চায়, এনসিপি চায়, সরকার চায়, তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন? রাষ্ট্র বাইচে থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে। কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। যদি না পারেন তাহলে আগামী অগস্টের ৩ তারিখ, আগেও ঘোষণা করেছিলাম, আজকে আবার মনে করাই দেই, অগস্টের ৩ তারিখ মানে ৩৩ জুলাই শাহবাগ থেকে দুপুর ১২টায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাওয়ের উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের হাত ধরেই হবে দেশের উন্নয়ন। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিগত দিনে মুক্ত অর্থনীতিতে দেশে কেউ কাজ করতে পারেনি। অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। দেশের বিরাজমান অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতিতে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সকালে ময়মনসিংহে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। এতে তারা ময়মনসিংহ অঞ্চলের ব্যবসা খাতে সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে বলে গর্তে পড়েই গেছে, এবং এটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া এটা একেবারেই সম্ভব না। প্রাইভেট সেক্টর চালিত অর্থনীতি, অর্থাৎ ব্যবসায়ীদের চালিত অর্থনীতি হতে হবে, যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান। সেই সঙ্গে জাপান থেকে আমদানি করা পণ্যের শুল্ক 25 থেকে কমিয়ে 15% করার ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছেন ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত মার্কিন শুল্ক থেকে রেহাই পেতে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে বিভিন্ন দেশ। এবার জাপানের সঙ্গে নতুন এক চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জানান, জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এতে ওয়াশিংটনে $55,000 কোটি বিনিয়োগ করবে টোকিও। একই সঙ্গে জাপান থেকে আমদানিকৃত পণ্যের আগের ঘোষিত 25% থেকে কমিয়ে 15% শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান তিনি। একই দিন হোয়াইট হাউসে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে স্বাগত জানান ট্রাম্প। বৈঠকে ফিলিপিন্স থেকে আমদানিকৃত পণ্যে 19% মার্কিন শুল্ক বসানোর ঘোষণা দেন তিনি। দেশটির সঙ্গে নতুন চুক্তির আওতায় ফিলিপিন্সে মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই মাসের শুরুতে ফিলিপিন্সের উপর 20% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে চুক্তি করে মাত্র 1% কমাতে সক্ষম হলো ফিলিপিন্স। এছাড়া ঔষধের দাম এক ধাক্কায় 15 গুণ পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, ইউরোপের মতো কম দামে এখন থেকে যুক্তরাষ্ট্রেও ওষুধ কেনা যাবে। $1 ঔষধে এতদিন মার্কিন নাগরিকদের $1,300 ব্যয় করতে হতো, এখন সেটি নেমে আসবে $140 থেকে $160। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে ঢাকা এসেছেন সভাপতি মোহসিন নাকভি। কাল রাজধানীর এক 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হবে সভাটি। ভারতের আপত্তিতে বাংলাদেশে এসিসি সভা হওয়া নিয়ে ছিল নানা শঙ্কা। বিসিসিআই এর সঙ্গে বেঁকে বসেছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। তবে সেসবে পাত্তা না দিয়ে ঢাকায় সভা করার ক্ষেত্রে অনড় ছিলেন সভাপতি মোহসিন নাকভি। কথা অনুযায়ী আজ বাংলাদেশে এসেছেন তিনি। বিমানবন্দরে তাকে বরণ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভার জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে বোর্ড। এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হবে সভায়। আর ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান বাদে বাকি সদস্যদের নিয়ে আজ রাতে হওয়ার কথা ডিনার পার্টি। এর আগে বিকাল 4টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করবেন এসিসি সভাপতি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহত বেড়ে 32, 6 মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান, নিস্তব্ধ ক্যাম্পাসে বিষাদের ছায়া। মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি দেখছেন না উপদেষ্টা। সরকার সিদ্ধান্ত নিলে পদ আঁকড়ে থাকার ইচ্ছা নেই, জানালেন সিআর আবরার। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।